তোমাকে আমার জারজ বাচ্চার মা হতে হবে, এজন্যই তোমাকে তুলে আনা হয়েছে। সম্পূর্ণ অচেনা অজানা এক পুরুষের মুখে এহেন কথা শুনে চমকে উঠল নেহা। সে বুঝে উঠতে পারছিল না এসবের মানে কি। নেহা কিছু বলতে পারছে না, কারণ তার মুখে টেপ মেরে আটকে দেওয়া। এদিকে পুরুষ কণ্ঠটি আবার বলে ওঠে, তো কাজ শুরু করা যাক। অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলে উঠল, খবরদার একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। যদি এমনটা করেন তো। পুরুষটি সহসা একটা হাসি দিয়ে নেহার কাছে এসে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, কি করবে? আমার জারজ বাচ্চার মা হওয়ার জন্য তৈরি হও। কে আপনি, আর কেনই বা এমন করছেন? আমি তো আপনাকে চিনি না, আপনার কোনো ক্ষতিও করিনি। এ কথা শোনার জন্য এখানে তুলে আনা হয়নি। যে কাজের জন্য নিয়ে আসা হয়েছে তার জন্য আপোষে তৈরি হও। আপনি কি কোনো সাইকো নাকি? এসব কি বলছেন? প্লিজ আমায় ছেড়ে দিন, যেতে দিন আমায়। আজ আমার বিয়ে। পুরুষটি বিকট শব্দে হেসে উঠে বলে, বিয়ে? হ্যাঁ, এসব বড্ড বোরিং কনসেপ্ট। এখনকার যুগে কে বিয়ে করে? সবাই তো জাস্ট রুম ডেট, ওয়ান নাইট স্ট্যান্ড নিয়ে পড়ে থাকে। আমি অন্য মেয়েদের মতো নই। প্লিজ আমায় যেতে দিন। এত প্লিজ প্লিজ করো না। আমি এই প্লিজ শব্দটাকে ঘৃণা করি। কেন আমার সাথে এমন করছেন আপনি? পুরুষটি আর নেহার কোনো কথা শোনার প্রয়োজন বোধ করল না। তৎক্ষণাৎ নেহার নাকে একটি রুমাল চেপে ধরে পুনরায় তাকে অজ্ঞান করে দিল। নেহার অচেতন দেহটা বিছানায় শুয়ে দিয়ে বলে উঠল, ইটস টাইম ফর এনজয়, বলে নিজের শার্টের বোতাম খুলতে শুরু করলো। এদিকে আলোকসজ্জায় সজ্জিত পুরো বিয়ে বাড়িটা যেন এক মুহূর্তে শোকের বাড়িতে পরিণত হয়েছে। আজাহার চৌধুরী হতাশ হয়ে বসে আছে সোফায়। তার সামনেই দাঁড়িয়ে তার স্ত্রী বিপাশা চৌধুরী রাগী থমথমে স্বরে বললেন, তোমাকে আমি আগেই বলেছিলাম এই বিয়ের ব্যাপারে ভাবতে, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। নিজের ভাইজিকেই আমার ছেলের বউ করতে চাইলে। এখন এর ফলাফল কি হলো দেখেছো? আমাদের সবার মুখে চুনকালি মাখিয়ে তোমার ভাইজি পালিয়ে গেল। খুব আদরের ছিল না তোমার? আজ দেখো কিভাবে তোমার মুখে জুতা মেরে পালিয়ে গেল। আজাহার চৌধুরী কিছু বলতে যাবেন, এমন সময় তার একমাত্র ছেলে আরাব চৌধুরী সেখানে চলে এলো। আরাবের পরনে একটা সুন্দর শেরওয়ানি, মাথায় পাগড়ি, দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে বিয়ের উদ্দেশ্যে তার এই সাজ। আরাব এসেই বলে উঠল, আম্মু, আব্বু, আমাদের উচিত এখন নিজেদের মধ্যে সব তর্ক না করে নেহাকে খোঁজা। আমি নিশ্চিত নেহা কখনো নিজে থেকে পালায়নি। নিশ্চয়ই ও কোনো সমস্যায় ফেসেছে। আজাহার চৌধুরী রেগে বললেন, এসব কথা আমাকে না বুঝিয়ে নিজের আম্মুকে বোঝাও। সে কোনো কিছু না জেনে না বুঝেই নিজের মতো কথা বানিয়ে নিচ্ছে। মা মুখ বাঁকিয়ে বললেন, হ্যাঁ, তোমাদের বাপ ছেলের কাছে তো আমিই ভিলেন, আর ওই নেহা একদম ধোয়া তুলসী পাতা। বেশ, যাও খুঁজে বেড়াও তাকে। এত কিছুর পরেও তোমাদের টনক নড়ল না। আরাফ নিজের মা বাবার এমন কথায় বেজায় বিরক্ত হলো। বিরক্তিতে কপালে হাত দিয়ে বলল, তোমাদের যদি ঝগড়া করার হয়তো করতে থাকো, কিন্তু আমার এখন নেহাকে খুঁজতে যেতে হবে, তো সেই কাজেই যাচ্ছি আমি, বলে আরাফ বেরিয়ে যায়। এদিকে আজাহার চৌধুরীও বলেন, আমারও আর এখানে থেকে কাজ নেই। তোমার বাজে কথা শোনার থেকে আমিও গিয়ে নিজের ভাইজিকে খুঁজি, সেটাই বরং ভালো হবে, বলে তিনি বেরিয়ে যান। এদিকে বিপাশা চৌধুরী নাকমুখ কুচকে বললেন, ওই মেয়ে আর ফিরবে নাকি? আর ফিরলেও কিছুতেই আমি ওকে নিজের ছেলের বউ হতে দিব না। যে মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে গেছে তাকে আমি কিছুতেই নিজের ছেলের সাথে বিয়ে দিব না। এদিকে নেহার জ্ঞান ফিরল। নিভু নিভু চোখে আশেপাশে তাকালো। নিজেকে সম্পূর্ণ অনাবৃকৃত অবস্থায় আবিষ্কার করল। তার শরীরের কাপড় এলোমেলো। নেহা লজ্জায় বিছানার চাদর জড়িয়ে আড়ষ্ট হয়ে চেঁচিয়ে ওঠে। এমন সময় হঠাৎ একটা পুরুষ এসে তার সামনে দাঁড়ায়। নেহা ডুকরে উঠে বলে, কে আপনি, আর কি করছেন আমার সাথে? এত করে যখন জানতে চাচ্ছ তো জেনে নাও, আমি হলাম আহির। আমার এই নামটাই যথেষ্ট আমার পরিচয় দেওয়ার জন্য। আর যদি জানতে চাও কি করেছি, তো এর উত্তর হলো, তোমাকে আমার জারজ বাচ্চার মা হওয়ার ব্যবস্থা করে দিয়েছি। কেন করলেন আপনি আমার সাথে এমন? কি ক্ষতি করেছিলাম আমি আপনার? এত কথা শুনতে চাই না, বাস্তবতাটা মেনে নাও, এটাই তোমার জন্য ভালো। যদিও এখনো অনেক কিছুই মেনে নিতে হবে তোমার। আর কি চান আপনি আমার থেকে? আমার যা সর্বনাশ করার তা তো করেই নিয়েছেন, তাও কি আপনার শান্তি হয়নি? আমি আমার বাচ্চাকে চাই। তোমাকে আমার বাচ্চাকে পৃথিবীতে আনতে হবে, সেটা যে কোনো মূল্যেই। এজন্য আমার যা করা দরকার আমি করব। নেহা ক্রোধে ফুঁসে উঠে বলল, আপনার মতো শয়তানের নাজায়েজ বাচ্চাকে জন্ম দেওয়ার থেকে আমার গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো। বলেই সে উঠতে যাবে, এমন সময় আহির এগিয়ে এসে নেহার মুখে রুমালটা চেপে ধরে। তখনই আবার জ্ঞান হারিয়ে আহিরের বাহুডোরে লুটিয়ে পড়ে। আহির একটু শয়তানি হেসে বলল, তুমি এত সহজে মরে গেলে যে আমি মজা পাবো না নেহা। তোমায় তরপাতে দেখবো, কষ্ট পেতে দেখবো, নিজের মান সম্মান হারিয়ে পাগলের মতো কাঁদতে দেখবো। তাহলেই তো আমার শান্তি। এজন্য অপেক্ষা করো। মৃত্যু কোনো শাস্তি হলো নাকি? তোমাকে মৃত্যুর থেকেও ভয়াবহ জীবন দেবো আমি। অনেক খোঁজাখুঁজির পর থানায় ডায়েরি করে হতাশ চিত্তে বাসায় ফেরেন বাপ ছেলে। মা দরজা খুলল। তোমরা বাপ ছেলে মিলে শুধু শুধু সময় নষ্ট করছো। যে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না। আমার নেহার সম্পর্কে কি আমার থেকেও বেশি জানো তুমি? হতে পারে ও আমার ভাইয়ের মেয়ে, কিন্তু ছোট থেকে ওকে আমি নিজের মেয়ের মতো করেই মানুষ করেছি। নিজের ছেলে আরাবের থেকেও বেশি ভালোবাসা দিয়েছি ওকে। আরো নিজেও তো আমাকে নিজের বাবার জায়গাটা দিয়েছিল। কথা বলতে বলতেই আবেগপ্রবণ হয়ে পড়লেন আজমাইন চৌধুরী।
তার গলার স্বর ভেঙে এলো। তিনি বললেন, তুমি তো জানতে বিপাশা, আমার একটা মেয়ে বাচ্চার কত শখ ছিল, কিন্তু আল্লাহ আমাদের শুধু একটি ছেলে দিয়েছে। তবে আমার ছোট ভাই ও তার স্ত্রী অ্যাক্সিডেন্টে মৃত্যুর পর ওদের মেয়ে নেহার দায়িত্ব নিয়ে আমার সেই মেয়ে শিশুর পিতা হবার শখ পূরণ হয়। তাই তো আমি সবসময় সবাইকে বলতাম, নেহা আমার ভাইজি নয়, আমার মেয়ে। ওকে আমি নিজের থেকে এক মুহূর্ত দূরে রাখতে পারতাম না, আর না ও আমার থেকে দূরে থাকতে পারতো। বাইরে কোথাও গিয়ে এক রাত অব্দি কাটায়নি, এমনকি বিদেশে এত ভালো স্কলারশিপ অফার পেয়েও যায়নি আমায় ছেড়ে থাকতে হবে বলে। এজন্যই তো আমি আরাবের সাথে ওর বিয়ে দিতে চেয়েছিলাম, যাতে ওকে নিজের কাছে রাখতে পারি সবসময়। আরাব আর নেহাও তো একে অপরকে পছন্দ করত। কত খুশি ছিল এই বিয়েটা নিয়ে। তারপর হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, আর কোথায় চলে গেল আমার নেহা? আমি শতভাগ নিশ্চিত ও নিজে থেকে কোথাও যায়নি। ওকে আমি খুঁজে বের করবই। কথা বলে রুমের দিকে চলে যান। 2 মাস পর নেহা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে। 1-2 মাস বন্দি থাকায় তার শরীর অনেকটাই ভেঙে পড়েছে। সুন্দর চেহারাতেও এসেছে মলিনতা। ডাক্তার তার চেক আপ করছিল। সামনেই ছিল আহির নামক ওই শয়তানটা। চেক আপ শেষ হতেই আহির ডাক্তারকে জিজ্ঞাসা করলো, কি হলো ডাক্তার, কি বুঝলেন? কংগ্রাচুলেশনস মিস্টার আহির, অবশেষে আপনার ইচ্ছা পূরণের পথে। আপনি বাবা হতে চলেছেন। শি ইজ প্রেগনেন্ট। কথাটা শুনেই আহির হেসে উঠল, আর এদিকে নেহার গায়ে যেন বজ্রপাত হলো। সে চেঁচিয়ে উঠে বলল, না, এটা হতে পারে না। এই জঘন্য লোকটার বাচ্চা কিছুতেই আমার মধ্যে বেড়ে উঠতে পারে না। আমি নিজেকে শেষ করে দিব, তবুও এনার বাচ্চার জন্ম দেওয়ার কলঙ্কের ভাগিদার হতে পারবো না। বলেই নেহা ফুপিয়ে উঠল। কিন্তু তার এর বেশি কিছুই করার ছিল না, কারণ তাকে এখনো অব্দি বেঁধেই রাখা হয়েছিল। আহির ডাক্তারের দিকে একটা টাকার বান্ডিল এগিয়ে দিয়ে বললেন, এই নিন, আমাকে এত বড় একটা খুশির খবর দেওয়ায় এটা আপনার পুরস্কার। ডাক্তার খুশি মনে বেরিয়ে গেল। এদিকে নেহার কান্নার গতি বাড়ল। বিগত 2 মাসে এই আহির নামক লোকটা জ্ঞানে অজ্ঞানে কতবার যে নেহার সাথে ঘনিষ্ঠ হয়েছে তার কোনো হিসাব নেই। বাচ্চা পাওয়ার জন্য এতটাই নিষ্ঠুর হয়ে উঠেছিল সে, যে এই 2 মাসটা নেহার জীবন একদম নরক বানিয়ে দিয়েছে। নেহা পাগলের মতো বলতে থাকে, আমি কিছুতেই আপনার বাচ্চাকে জন্ম দেব না, কিছুতেই না। এমন সময় আহিরের বান্ধবী টুম্পা আসলো। বলল, আহির, এই মেয়েটাই তোমার বাচ্চার মা হবে? আহির বলল, হ্যাঁ, এই মেয়েটাই আমার বাচ্চার মা হবে। আহিরের মুখ থেকে এমন কথা শোনা মাত্র টুম্পা মুখ কালো করে ফেললো। মনে মনে বলল, পুরুষ মানুষের মন আস্তে আস্তে গলে যেতে পারে। বাচ্চা হবার পর প্রতিশোধের নেশা বলে তাকে আবার ভালোবাসতে শুরু করবে। আমি কিছুতেই এটা হতে দিব না, কারণ তুমি একমাত্র আমার। আহির টুম্পাকে আনমনা দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কোথায় হারিয়ে গেলি? টুম্পা বলল, তোমার না জরুরি মিটিং আছে? নেহাকে আমি দেখছি, তুমি তোমার কাজে যাও। আহির বলল, তুমি পারবে মেয়েটাকে সামলাতে? অবশ্যই পারবো, তুমি তোমার কাজে যাও। কথা বলার পর আহির ঠিক আছে বলে চলে গেল। নেহা হঠাৎ টুম্পার পায়ে ধরে বলল, প্লিজ আপনি আমাকে বাঁচান, আপনি একজন মেয়ে। আজকে 2 মাস ধরে আমি বন্দি। এ 2 মাসে আমি বাহিরের আলো বাতাস পর্যন্ত দেখিনি। আপনি আমার একমাত্র ভরসা। প্লিজ আপনি আমাকে আমার বাসায় যেতে দিন। আমি তোমাকে যেতে দিলে যে আমার সমস্যা হবে। এক কাজ করো, আমি দরজা খোলা রাখছি, তোমার পাশে থাকা ফুলদানি দিয়ে আমার মাথা ফাটিয়ে তুমি চলে যাও। আবিরকে আমি সামলে দিতে পারবো। বলবো সুযোগ পেয়ে তুমি আমাকে আঘাত করে চলে গেছো। মেয়েটার কথা শুনে নেহা রাজি হয়ে গেল। পাশে থাকা ফুলদানি দিয়ে টুম্পার মাথায় আঘাত করে দ্রুত গতিতে বের হয়ে গেল। নেহা প্রথমে হসপিটালে চলে আসলো। ডাক্তারের কেবিনের কাছাকাছি যায়। ডাক্তারকে সবকিছু খুলে বলল। ডাক্তার সব কথা শুনে বলল, একটু অপেক্ষা করুন, দেখি কি করা যায়। নেহা বলে ওঠে, আপনার ফোনটা একটু দেবেন, আমার বাড়িতে যোগাযোগ করব। তিনি ফোনটা দেন। নেহা নিজের বড় আব্বুর নাম্বারে ডায়াল করে কিছু সময় পর রিসিভ হতেই আজমাইন চৌধুরী বলে ওঠেন, হ্যালো কে? নেহা এতদিন পর নিজের বড় আব্বুর গলা শুনে আবেগে আপ্লুত হয়ে যায়, কিন্তু সে কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ কেউ তার মুখ চেপে ধরে। নেহার কানে ফিসফিস করে বলে, পালানোর খুব শখ না তোর? তোর সব শখ এবার আমি বের করব। নেহা চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে নিয়ে এসে ফ্লোরে ফেললো আহির। ফুঁসে উঠে বলল, তোর সাহস কি করে হলো পালানোর চেষ্টা করার? নেহা নিঃশব্দে কাঁদতে লাগলো। তাকে আবার টানতে টানতে এই নরকে নিয়ে আসে। আহির নেহার কাছে এসে তার চুলের মুঠি আরো শক্ত করে ধরে বলল, শুধুমাত্র আমার বাচ্চা তোর পেটে, এজন্য তোর সাথে বেশি কিছু করতে পারছি না, না হলে দেখিয়ে দিতাম আহিরের সাথে পাঙ্গা নেওয়ার ফল কি হয়। এমন সময় টুম্পা সেখানে চলে আসে। শুকনো ঢোক গিলে বলে, আহির আসলে। আহির তেতে উঠে বলে, তুই কোনো কথাই বলিস না, তোকে বিশ্বাস করেছিলাম আমি, আর তুই সেই বিশ্বাসের এই মান রাখলি? আমি তোর উপর ভরসা করে নেহাকে এখানে রেখে গেছিলাম, আরো কিভাবে তোর চোখ ফাঁকি দিয়ে পালালো? টুম্পা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবে, যাক, আহির ভাবছে নেহা আমাকে সত্যি সত্যি আঘাত করে পালিয়েছে। এবার যে করেই হোক আমায় ওর রাগটা কমাতে হবে, যাতে সত্যটা ওর সামনে না আসে। টুম্পা বলে ওঠে, এই মেয়ে কতটা ধুরন্ধর সেটা তুই জানিস না আহির। নেহা টুম্পার দিকে তাকায়। টুম্পার দৃষ্টি একদম স্বাভাবিক। আহির বলে, এবার থেকে আমি এখানে নজরদারি আরো বাড়িয়ে দেব, দেখিও কিভাবে পালায়। বলেই আহির বেরিয়ে যায়। টুম্পা নেহার দিকে তাকিয়ে বলে, খবরদার আহিরকে সত্যটা বলবে না। আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেই সাহায্য কাজে লাগাতে পারোনি। তবে আমার বিষয়টা যেন প্রকাশিত না হয়। আপনি ভাববেন না আমি আমার উপকারীর ক্ষতি চাইবো না। টুম্পা মনে মনে বলে, উপকারী না চাই, তোকে আহিরের জীবন ও দুনিয়া থেকে মিটিয়ে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। কিন্তু এখন তো আমার কিছুই করার নেই। এদিকে বড় আব্বু দীর্ঘ শ্বাস ফেলে এসে বসলেন আরাবের পাশে। আরাব নিজের বাবার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে আমার ফোনে একটা কল এসেছিল। আমি অনেকক্ষণ হলো হ্যালো হ্যালো করলাম।
দিলাম, কিন্তু বিপরীত দিক থেকে কোনো উত্তর এলো না। একটা মেয়ের অস্বস্তিকর আওয়াজ শুনতে পেলাম, তারপর ফোনটা কেটে গেল। তুমি আর ওই নাম্বারে ফোন দাওনি? দিয়েছিলাম, কিন্তু ফোনের সুইচ স্টপ বলছিল। হায় আল্লাহ, তুমি এই কথা আমাকে আগে কেন বলনি আব্বু? এমনও তো হতে পারে যে নেহা কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, হয়তো কোথাও ভীষণ খারাপ অবস্থায় আছে। তাই তো, আমি তো এটা ভেবে দেখিনি। আব্বু, তুমি আমাকে ওই ফোন নাম্বারটা দাও, আমি খোঁজ লাগিয়ে দেখছি। আব্বুর মোবাইল থেকে নাম্বারটা নিল। আমার এক বন্ধু সিম কোম্পানিতে জব করে, ওর মাধ্যমে দেখি যদি কোনো খোঁজ পাই, প্রয়োজনে পুলিশকেও জানাবো। দেখ কি করা যায়, ভালোই ভালোই মেয়েটাকে যদি ফেরত পাই তাহলেই হয়। এমন সময় মা এসে বলেন, ওই মেয়েকে ফেরত পাওয়ার যাই পাও, ওর স্থান কিন্তু এই বাড়িতে আর হবে না। আরাব রেগে বলে, আম্মু তুমি এমন কথা কেন বলছো? তুই চুপ কর। ওই মেয়েকে নিয়ে তোদের বাবা ছেলের অনেক আহ্লাদই আমি সহ্য করেছি। আর না, ওই মেয়েকে যদি তোরা এই বাড়িতে ফিরিয়ে আনার চিন্তা করিস তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব বলেই বিপাশা চৌধুরী চলে যান। সম্মানিত দর্শক, আমাদের গল্পের বাকি অংশের শুটিং চলছে। ভালো লাগলে কমেন্টে লিখে জানান। আগামীকালকে বাকি অংশ এই পেজে পাবলিশ করব। গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও শাকিল। ধন্যবাদ।